একবার ভাবুন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পুরো পৃথিবী যদি বরফের তলায় চাপা পড়ে যায় এবং মানুষদেরকে বাংকারের তলায় বসবাস করতে হয়, তবে কেমন হবে? এমনকি আপনার কাছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবারটুকুও থাকবে না, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। আর এমনই কিছু ঘটে আজকের এই মুভিতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য কলোনি। মুভি শুরু হয় ভবিষ্যতের পৃথিবীকে দেখিয়ে, যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পুরো পৃথিবী জুড়ে এক বিশাল বরফের চাই তৈরি হয়ে গেছে, যার কারণে মানুষ এখন এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বেসমেন্টের তলায় বসবাস করা শুরু করে দিয়েছে। কিন্তু বসবাস করা শুরু করলেও এই নতুন পরিবেশকে বেশিরভাগ মানুষই রপ্ত করতে পারে না, যার ফলে খুব কম মানুষই এখানে বেঁচে রয়েছে এবং বেশিরভাগ মানুষই এখানে ঠান্ডার কারণে মারা গেছে। এখন মুভির শুরুতেই এমনই দুজন জীবিত মানুষকে দেখানো হয় যারা কিনা এই কঠিন পরিস্থিতিতেও এখনো বেঁচে আছে। কিন্তু হঠাৎই এই দুজন মানুষ এখান থেকে পালাতে শুরু করে। তাদের দেখে মনে হয় কেউ তাদেরকে তাড়া করছে। এখন এই দুজন নিজেদের জীবন বাঁচিয়ে এই বাংকার থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে এগোতেই তারা লক্ষ্য করে দরজা লক করা রয়েছে। অন্যদিকে অন্য আরেকটি আন্ডারগ্রাউন্ড বাংকার দেখানো হয় যার নাম কলোনি 7। আর এখানে একজন মানুষ একটি স্যাটেলাইট ডিশ ঠিক করতে থাকে এবং ঠিক সেই মুহূর্তে পাশের বাংকারের দরজা খুলে 3 জন মানুষ বেরিয়ে আসে, যাদের মধ্যে একজন থাকে একটু বয়স্ক মানুষ, আর সে মেসন নামের একজন ব্যক্তির কাছে জীবনের ভিক্ষা চায়। আসলে এই বয়স্ক মানুষটি খুবই অসুস্থ এবং তার ইনফেকশন হয়ে গেছে, যার কারণে মেসন নামের এই ব্যক্তি মনে করে তার ইনফেকশন দিয়ে বাকি মানুষও অসুস্থ হয়ে যেতে পারে, আর এই কারণে সে তাকে মেরে ফেলতে চায়। কিন্তু সেই বয়স্ক মানুষটি তার কাছে রিকোয়েস্ট করে সে তাদের বাংকার ছেড়ে অনেক দূরে চলে যাবে, কিন্তু তারা যেন তাকে না মারে। কিন্তু মেসন তার মতামত চেঞ্জ করে না। সে প্ল্যান করেই ফেলে তার হাতের বন্দুক দিয়ে এই মানুষটিকে মেরে ফেলবে। এখন ঠিক সেই মুহূর্তে স্যাম নামের একটি ছেলে সেখানে চলে আসে, আর সে এই ঘটনার প্রতিবাদ করে। সে মেসনকে জানায় প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে, তাই তার কথা আমাদের শোনা উচিত। কিন্তু মেসন তেমনটা মনে করে না। সে স্যামের সাথে তর্ক শুরু করে দেয়। এখন এই সুযোগ বুঝে বয়স্ক মানুষটি এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেসন তাকে দেখে ফেলে, তাই সে খুব সহজেই তার বন্দুক দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আসলে মেসন মনে করে এই বাংকারে মানুষের সংখ্যা যত কম হবে তাদের বেঁচে থাকাটাও ততটাই সহজ হয়ে যাবে, কারণ যেই পরিমাণ খাবার এখানে রয়েছে সেই খাবার দিয়ে তারা অনেক দিন বেঁচে থাকতে পারবে। কিন্তু এমন মনোভাব নিয়ে থাকলে তারা খুব বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই কলোনিতে একটি নতুন নিয়ম চালু করা হয়, আর সেটা হলো যারা এখানে কোনো রকম রোগে আক্রান্ত হবে বা শরীরে কোনো ইনফেকশন হয়ে যাবে তাদেরকে 40 দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে, এবং যদিও তাতে তার শরীর ঠিক না হয় তাহলে তাকে একটি গুলির আঘাতে মরতে হবে, নয়তো এই বাংকার ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। এখন এই বাংকারের মধ্যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা রুম রয়েছে, আর এমনই একটি রুম দেখানো হয় যেখানে এই বাংকারে থাকা প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য সংগ্রহ করে রাখা হয়, যেমন বিভিন্ন ধরনের বীজ, শাকসবজি ইত্যাদি। আর এই খাদ্য সংগ্রহ এবং দেখাশোনা স্যাম নামের ছেলেটি করে থাকে। আসলে এই কাজটা খুবই কঠিন, কারণ এখানকার তাপমাত্রা খুবই কম, যার কারণে খুব কম মানুষই এই দায়িত্বটা নিতে পারে। কিন্তু স্যাম এই দায়িত্ব মন দিয়ে পালন করে। আর এমনই একদিন স্যাম যখন এই রুমে খাদ্য সংগ্রহের দায়িত্বে থাকে, তখনই তাদের এই কলোনির যে লিডার যার নাম ব্রিক্স, সে স্যামের কাছে আসে এবং তাকে জানায় বর্তমানে তাদের এই বাংকারে যত মেম্বার রয়েছে তাদের বেশিরভাগই ফ্লু রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন এর মধ্যে স্যাম ব্রিক্সকে মেসনের খারাপ আচরণের কথাগুলো জানিয়ে দেয়। সে জানায় ফ্লু রোগে আক্রান্ত মানুষগুলোর সাথে মেসন মোটেও ভালো ব্যবহার করছে না, বরং তাদের শেষ ইচ্ছে না শুনেই তাদেরকে মেরে ফেলছে। এখন এই কথা শুনে ব্রিক্স এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় এবং স্যামকে জানায় তাদের এই বাংকারে এর চাইতেও আরো বড় সমস্যা রয়েছে, তাই এই ব্যাপারে সে পরে দেখে নেবে। এরপর ব্রিক্স এই বাংকারের কন্ট্রোল রুমে যায়, যেখানে কুপার নামের একটি ছেলে এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতে থাকে। কুপার ব্রিক্সকে জানায় সে কলোনি 5-এ বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনো রকম ভাবেই সে কন্ট্যাক্ট করতে পারেনি। ব্রিক্স বুঝতে পারে তাদের এই সমস্যা আরো বেড়ে যাবে, তাই সে কুপারকে জানায় তারা এখনই একটি মিটিং শুরু করবে, তাই সে যেন প্রত্যেকটা মেম্বারকে এক জায়গায় জড়ো করে। কুপারও তার কথা মতোই কাজ করে। সে ঘোষণা করে দেয় এই বাংকারে থাকা প্রত্যেকটা মেম্বার যেন একটি হল রুমে জড়ো হয়। অন্যদিকে ব্রিক্স মেসনের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন ফ্লু রোগে আক্রান্ত মানুষগুলোকে ইচ্ছে মতো মেরে ফেলছে। মেসন জানায় এটা তার কাজের মধ্যে পড়ে, তাই সে এটা করেছে। আর এভাবেই সে ব্রিক্সকে কোনো রকম সম্মান না দিয়ে এখান থেকে চলে যায়। একই সময় কাই নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একটি নতুন জায়গা খোঁজার চেষ্টা করছে, যেখানে তাদের সংরক্ষিত বীজগুলো নিয়ে দৈনিক প্রয়োজনীয় শাকসবজি তৈরি করতে পারবে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যায়। এখন এর মধ্যে স্যাম এখানে চলে আসে এবং সে কাইলকে জানায়
তাদেরকে এখনই মিটিংয়ের জন্য এক জায়গায় জড়ো হতে হবে। আর এই বলে তারা দুজন সেই রুমে চলে যায় যেখানে বাকি মেম্বাররাও মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। এখন ব্রিক্স মিটিং শুরু করলে সে প্রথমেই জানায় বর্তমানে তাদের কলোনি 5 কোনো রকম রেসপন্স দিচ্ছে না, তাই তারা জানে না সেখানে কি ঘটছে, এমনকি সেই কলোনিটা ঠিক আছে নাকি ধ্বংস হয়ে গেছে সেটাও তারা জানে না। ব্রিক্স মনে করে তাদেরকে এখনই সেখানে গিয়ে এই ব্যাপারে সম্পূর্ণ তদন্ত করা উচিত। আর এই বলে সে দুজন করে ভলেন্টিয়ার ভাগ করে দেয় এবং এক একটা টিম বানিয়ে দেয়। এখন এর মধ্যে মেসন ব্রিক্সের কথায় বাধা সৃষ্টি করে। সে মনে করে তাদের এমনটা করা উচিত হবে না, কারণ তারা যদি এই কলোনি ছেড়ে বাইরে যায় তবে তারা ফ্লু রোগে আক্রান্ত হতে পারে। আর এই মতামত বেশিরভাগ মেম্বারেরই পছন্দ হয়ে যায়, কিন্তু একজন মেম্বার থাকে যার নাম গ্রেডন, সে এই মিশনে রাজি হয়ে যায়। এখন ব্রিক্স ভালোভাবে জানে মেসন তার বিরুদ্ধে কথা বলছে, তাই সে এই কলোনি 7-এর দায়িত্ব মেসনকে দেয় না, বরং কাইকে দিয়ে দেয়। এখন এই মিটিং এর মধ্যে একজন বিবাহিত দম্পতি থাকে যাদের কিনা ফ্লু হয়েছে, কিন্তু তারা মারা যাবার ভয়ে কাউকে জানায়নি। এখন মিটিং চলাকালীন এই বিবাহিত দম্পতি ফ্লু এর কারণে মুখ থেকে কাশি বেরিয়ে যায়, যার ফলে চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে যায় তাদের আসলে কি হয়েছে এবং তারা সঙ্গে সঙ্গে নিজেদের জীবন বাঁচিয়ে এই মিটিং রুম থেকে বেরিয়ে যায়। এখন বেশ কিছু গার্ড এই বিবাহিত দম্পতিকে কোয়ারেন্টাইন করার জন্য নিয়ে যায়। মেসন ব্রিক্সের কাছে দাবি করে তাদের উচিত এখনই এই দুজনের সব রকম টেস্ট করে ফেলা, যাতে তারা এই ফ্লু রোগের হাত থেকে বাঁচতে পারে। কিন্তু ব্রিক্স তাকে জানায় সে যেন এই কাজটা তাদের এই মিশন কমপ্লিট হওয়ার পরেই করে। সে আরো জানায় এই মিশন চলাকালীন তার যদি কোনো দরকার পড়ে তবে সে কাইকে এই ব্যাপারে জানাতে পারে। কিন্তু মেসন এই কথায় মোটেও খুশি হয় না। সে মনে করে কায়ের কাছে এই কলোনি লিডার হওয়ার কোনো রকম যোগ্যতা নেই। অন্যদিকে স্যাম একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎ করে জেগে ওঠে। সে স্বপ্নে দেখে সে বরফে ভরা জায়গায় আটকে পড়েছে এবং তার মা এই ঠান্ডা সহ্য করতে না পেরে সেখানেই মারা গেছে। পরের দিন সকালে এই গ্রুপ তাদের মিশনে বেরিয়ে পড়ে। তারা মোটা এবং আরামদায়ক জামা কাপড় পরে নেয়, যেগুলো কিনা তাদেরকে ঠান্ডা থেকে রক্ষা করবে। এখন এই গ্রুপে ব্রিক্স, স্যাম এবং গ্রেডন নামে সেই ছেলেটি থাকে। এখন এই তিনজন এখানকার ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে এবং কিছু দূর যেতেই তারা লক্ষ্য করে এক বিশাল আকারের মেশিন এখানে পড়ে রয়েছে। আসলে এই মেশিনটি কোনো সাধারণ মেশিন নয়, বরং এই মেশিনটি চালু করলে এখানকার ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ শীতকাল থেকে গরমকাল করা যায়। কিন্তু দুঃখের বিষয় এই মেশিনটা এখন নষ্ট হয়ে গেছে। তাই ব্রিক্স তাদেরকে পরামর্শ দেয় তারা যেন এখানে সময় নষ্ট না করে এবং সামনের দিকে এগিয়ে যায়। এখন এই তিনজন আবারও যাত্রা শুরু করে দেয় এবং কিছু দূর যেতেই তারা এবার একটি ধ্বংস হয়ে যাওয়া ব্রিজ খুঁজে পায়, যেটা দেখে তাদের মনে একটু ভয় উৎপন্ন হয়, কারণ তারা সঠিকভাবে জানে না এই ব্রিজটা কতটা শক্তিশালী। কারণ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এটা এখানে রয়েছে এবং কোনো মানুষ এখান দিয়ে চলাচল করছে না। তাই তারা ভয়ে ভয়ে ব্রিজের ওপর দিয়ে এগোতে শুরু করে। কিছুটা যেতেই তারা দেখে ব্রিজের মাঝখানে এক বিশাল বড় গ্যাপ রয়েছে, যেটা কিনা লাফিয়ে পার হওয়া প্রায় অসম্ভব। এখন ব্রিক্স প্রথমে এখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়তে পড়তে বেঁচে যায়। তাই তারা বাধ্য হয়ে পাশের একটি রাস্তা বেছে নেয়। এরপর তারা দেখে এই ব্রিজের মধ্যে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটি মানুষ মৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, তারা যখন কাছে আসে তারা লক্ষ্য করে গাড়ির ভিতরে এই মানুষটির স্ত্রী রয়েছে এবং তারা দুজনেই নিজেদের বন্দুক দিয়ে নিজেদেরকে মেরে ফেলেছে। এখন ব্রিক্স এখানে অনেক রকম তদন্ত চালায়, কিন্তু সে কোনো রকম ইনফরমেশন পায় না। তাই পুনরায় তার টিম নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বেশ কিছু সময় পর তারা একটি ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টার খুঁজে পায়। তারা লক্ষ্য করে হেলিকপ্টারটা ধ্বংস হয়ে গেলেও ভিতরে থাকার মতো বেশ ভালো জায়গা রয়েছে, তাই এটাকে তারা একটি শেল্টার হিসেবে ব্যবহার করার প্ল্যান বানায়। এখন তারা সেই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের ভিতরে ঢুকে ব্রিক্স তার কলোনি 7-এ ইনফরমেশন পাঠিয়ে দেয়। সে জানায় তাদের এই মিশন কিভাবে এগোচ্ছে। একইভাবে সেখান থেকে কুপার ব্রিক্সকে জানায় সেই বিবাহিত দম্পতি সময়ের সাথে সাথে আরো খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের শরীরের ইনফেকশন দিন দিন বেড়েই চলেছে। এখন ব্রিক্স কুপারকে অর্ডার দেয় মেসন যদি এই দুই বিবাহিত দম্পতিকে মেরে ফেলার চেষ্টা করে তবে সে মেসনের বিরুদ্ধে অবশ্যই যেন স্টেপ নেয়। এখন ব্রিক্স স্যামকে জানায় তারা যেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়েছে সেই জায়গাটা তাদের এই হেলিকপ্টার থেকে সামান্য কিছুই দূরে অবস্থিত। এখন স্যাম জানায় কিভাবে সে এই কলোনি 7-এ প্রথমবার পৌঁছেছিল। সে বলে একাধিক মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য খাদ্য সংগ্রহে বাইরে বেরিয়েছিল, কিন্তু তারা যেই শহরে গিয়েছিল সেখান থেকে তারা কখনোই ফেরত আসতে পারেনি, যার ফলে খাদ্যের অভাবে শেল্টারে থাকা মানুষগুলো আস্তে আস্তে মরতে শুরু করেছিল। তাই সে তার মা এবং বোনকে বাঁচানোর জন্য একটি ভালো জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু রাস্তার মাঝে আসতেই এক ভয়ানক তুষার ঝড় শুরু হয়ে যায়, যার ফলে তার পুরো ফ্যামিলি সেখানেই মারা যায়। এবং তার ভাগ্য ভালো থাকে, সে ব্রিক্সের হাতে পড়ে যায় এবং ব্রিক্স তাকে এই কলোনি 7-এ নিয়ে আসে।
পরের দিন সকালে এই পুরো টিম আরও একবার যাত্রা শুরু করে দেয় এবং কলোনি 5-এর কাছাকাছি পৌঁছে যায়। তারা যখন কলোনি 5-এর কাছে পৌঁছায় তারা লক্ষ্য করে বরফের মধ্যে অনেক রক্ত পড়ে রয়েছে। এখন এই রক্তের তদন্ত করার জন্য ব্রিক্স প্রথমে সেই কলোনি 5-এর সুড়ঙ্গে প্রবেশ করে এবং বাকি দুজন বাইরে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে গ্রেডন মনে করে ভিতরে যাওয়াটা খুবই বিপজ্জনক, কিন্তু স্যাম তাকে সাহস যোগায় এবং বোঝায় এত সহজে হার মানলে তারা বেঁচে থাকতে পারবে না, তাই এই রিস্ক তাদের নিতেই হবে। আর এই বলে বাকি দুজন সেই সুড়ঙ্গে প্রবেশ করে। ভিতরে গেলে তারা লক্ষ্য করে এখানে রক্তের পরিমাণ অনেক বেশি। এখন এই টিম এই কলোনির আরো গভীরে প্রবেশ করে এবং সেখানে গিয়েও তারা অনেক রক্ত খুঁজে পায়। ব্রিক্স গ্রেডনকে একটা বন্দুক দেয় এবং আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যেতেই তারা লক্ষ্য করে একটি ঘরের 4 দেওয়ালে প্রচুর রক্ত লেগে রয়েছে। এখন এরা মনে করে এখানে যারা যারা বসবাস করত তারা হয়তো প্রত্যেকেই মারা গেছে, আর এই কারণেই এই রক্তগুলো এখানে রয়েছে। এখন এর মধ্যে এই 3 জন দূর থেকে একটি আওয়াজ শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়, শুধুমাত্র এই আশায় হয়তো কেউ সেখানে বেঁচে রয়েছে। এখন সেখানে পৌঁছে তারা লক্ষ্য করে সামনে একটি দরজা রয়েছে এবং দরজার অবস্থা দেখে মনে হয় কেউ এখানে বন্দী ছিল এবং বাঁচার জন্য সেখানে হাত দিয়ে আঁচড় কেটেছে। ব্রিক্স প্রথমে সেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ব্রিক্স লক্ষ্য করে এখানে একজন ব্যক্তি বসে রয়েছে। সে মনে করে হয়তো সে মারা গেছে, কিন্তু সে যখন কাছে যায় এই বসে থাকা ব্যক্তি তার দিকে লাফিয়ে এগিয়ে আসে, কারণ সে এদের সাথে ফাইট করতে চায়। আর এর কারণ আর কিছু নয়, বরং এই মানুষটি বেশ ভয় রয়েছে, তাই সে ফাইট করতে চাইছে। এখন স্যাম তাকে বোঝায় তারা তার শত্রু নয়, বরং তাকে হেল্প করতে এখানে এসছে। এই কথা শুনে মানুষটি তাদেরকে এই দরজা পুনরায় বন্ধ করে দিতে বলে। স্যাম তাকে কিছু জল খেতে দেয় এবং সে জানতে পারে এই মানুষটির নাম লিল্যান্ড। স্যাম তাকে আরও খাবার খেতে দেয় যাতে সে তার করা প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। লিল্যান্ড জানায় সে জানে না এখানে সে কতদিন ধরে রয়েছে, এমনকি সে ছাড়া আর কেউ বেঁচে রয়েছে কিনা সেটাও তার ধারণা নেই। কিন্তু মানুষটি জানায় তারা এই ব্যাপারে আরো ভালো জানতে পারবে যদি এখানকার কমিউনিকেশন রুম থেকে পুনরায় কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়। আর এই বলে সে তাদেরকে কমিউনিকেশন রুমে নিয়ে যায়। লিল্যান্ড তাদেরকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে একটি মানুষ তাদেরকে জানায় সে হিট তৈরির মেশিনটি সম্পূর্ণ ঠিক করে ফেলেছে, অর্থাৎ সেই বড় মেশিনটি যার সাহায্যে শীতকাল থেকে গরমকাল করা যায় সেটা সে ঠিক করে ফেলেছে। একইভাবে সে জানায় সে এমন কিছু মাটি খুঁজে পেয়েছে যার মধ্যে চাষবাস করা খুবই সহজ, তাই এখন তার যেটা দরকার সেটা হলো কিছু বীজ যেগুলো ব্যবহার করে সে চাষবাস করতে পারবে। কিন্তু এরপর মানুষটি তার ঠিকানাটা বলবে তার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়। লিল্যান্ড জানায় সে এই জায়গাটা খোঁজার জন্য একটি টিম সেখানে পাঠিয়েছিল, কিন্তু সেখানে তারা কোনো কিছুই খুঁজে পায়নি। এরপর লিল্যান্ড তার সেই ঠিকানাটা তাদেরকে ম্যাপের সাহায্যে বুঝিয়ে দেয়, কিন্তু ব্রিক্স তাকে বোঝায় এই ঠিকানা তাকে বোঝালেই হবে না, তার সাথেও এই মিশনে তাকে যেতে হবে। কিন্তু লিল্যান্ড বেশ ভয় থাকে, সে কোনো রকমেই এই ঘর থেকে বাইরে বেরোতে চায় না। এখন এই সব দেখে ব্রিক্স তাকে জিজ্ঞাসা করে তারা যখন এখানে এসেছিল একটি অদ্ভুত শব্দ তারা শুনতে পেয়েছিল, সেই শব্দটা কিসের, কিন্তু লিল্যান্ড জানায় সেই শব্দ সে করেনি। এখন এই কথা শুনে ব্রিক্স গ্রেডনকে অর্ডার দেয় সে যেন এখনই তার কলোনিতে কল করে এবং স্যামকে এখানকার সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র উঠিয়ে নিতে বলে। স্যাম দেখে এখানকার ড্রয়ারে বেশ কিছু ডাইনামাইট রয়েছে, তাই সে সেগুলো তার সাথে নিয়ে নেয় এবং গ্রেডন ব্রিক্সকে জানায় তাদের কলোনি থেকে কোনো রকম রেসপন্স আসছে না। এখন এই পুরো টিম এখান থেকে বেরোনোর জন্য রেডি হয়ে যায়, কিন্তু বাইরে থেকে তারা আবারও সেই অদ্ভুত শব্দ শুনতে পায়। ব্রিক্স ব্যাপারটা বোঝার জন্য দরজার ফাঁকা দিয়ে বাইরেটা ভালোভাবে দেখে, কিন্তু সে কোনো রকম কিছুই খুঁজে পায় না, তাই সে লিল্যান্ডকে এবং তার টিমকে এখনই এখান থেকে বের হতে বলে। এখন এই 4 জন আস্তে আস্তে এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই লিল্যান্ড পাশ দিয়ে পালিয়ে যায় এবং অন্য একটি ঘরে লুকিয়ে পড়ে। এখন এই 3 জন লিল্যান্ডকে আর জোর করে না, তারা সেই শব্দের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং কিছু দূর যেতেই তারা এমন কিছু দেখতে পায় যেগুলো কিনা তাদেরকে সম্পূর্ণ চমকে দেয়। তারা লক্ষ্য করে 2 জন মানুষ হিংস্র পশুর মতো হয়ে গেছে এবং তারা মানুষদেরকে খেতে শুরু করেছে। আসলে এরা একটা সময় এমন ছিল না, কিন্তু খাবারের অভাবে তারা এখন নরখাদকে পরিণত হয়ে গেছে। এমনকি এই কলোনির বেশিরভাগ মানুষকেই তারা খেয়ে ফেলেছে। এখন এই 2 জনের মধ্যে একজন মানুষ স্যামকে দেখে ফেলে, তাই সে তার দিকে অ্যাটাক করে, কিন্তু স্যাম তার আগেই তার হাতের বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই গুলির আওয়াজ শুনে যাদেরকে তারা একটা সময় মৃতদেহ ভেবেছিল তারা উঠে দাঁড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাদের উপর অ্যাটাক করে। ব্রিক্স সঙ্গে সঙ্গে তার ডাইনামাইটগুলো অ্যাক্টিভ করে দেয়, যার ফলে বেশিরভাগ নরখাদক মানুষগুলো মরে যায়। কিন্তু এর মধ্যে গ্রেডনকে 2 জন নরখাদক মানুষ ধরে ফেলে। ব্রিক্স সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করে এবং অবশেষে তাদেরকে মেরেও ফেলে, কিন্তু গ্রেডনকে তারা বাঁচাতে পারে না, সে সেখানেই মারা যায়।
এখন এই দুজন পুনরায় দৌড়াতে শুরু করে এবং রাস্তার মাঝে একাধিক নরখাদক মানুষকে মারতে মারতে এগিয়ে যায়। কিন্তু এই গুলির আওয়াজে কলোনিতে থাকা বাকি নরখাদক মানুষগুলো বেরিয়ে আসে। এদিকে ব্রিক্স এবং স্যাম কোনো রকমে এই কলোনি থেকে বেরিয়ে আসে এবং ভিতরে একটি ডায়নামাইট ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে যায়, যার ফলে পুরো বাংকারটা এক নিমেষে ধ্বংস হয়ে যায় এবং ভিতরে থাকা নরখাদক মানুষগুলো মরে যায়। এরপর এরা দুজন তাদের কলোনির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিন্তু মাঝ রাস্তায় পৌঁছে তারা একটি ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টার দেখতে পায়। স্যাম মনে করে তাদেরকে এই যাত্রা কন্টিনিউ করে যাওয়া উচিত, কিন্তু ব্রিক্স তাকে বোঝায় এখানকার তাপমাত্রা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে, তাই তারা এই যাত্রা কমপ্লিট করতে পারবে না। তাই সে তাকে পরামর্শ দেয় তাদের উচিত এই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারে আশ্রয় নেওয়া। এখন ব্রিক্সের কথা মতো স্যাম এই হেলিকপ্টারের মধ্যে আশ্রয় নেয় এবং রাতটা কাটানোর প্ল্যান বানায়। রাত হলে স্যাম ব্রিক্সকে জিজ্ঞাসা করে এই মানুষগুলো কিভাবে নরখাদক মানুষের তৈরি হতে পারে, এটা কি করে সম্ভব। ব্রিক্স তাকে বোঝায় এটা সম্ভব যখন বেঁচে থাকার লড়াই শেষ পর্যায়ে চলে যায়। আর এমনই ঘটনা ঘটেছিল আমি যখন আর্মিতে ছিলাম। আর এভাবেই কথা বলতে বলতে এরা দুজন পুরো রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে এরা তাদের যাত্রা শুরু করার প্ল্যান বানায়, কিন্তু সেই মুহূর্তেই তারা লক্ষ্য করে নরখাদক মানুষদের এক বিশাল বড় মিছিল তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আসলে তারা স্যাম এবং ব্রিক্সের ফুটপ্রিন্ট ফলো করে এত দূর চলে এসছে। স্যাম বুঝতে পারে তাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে, কিন্তু ব্রিক্স তাকে বোঝায় তারা যদি ব্রিজ অবধি পৌঁছায় তবে এই নরখাদক মানুষগুলোকে তারা আটকাতে পারবে, কারণ ব্রিজ পার করা তাদের পক্ষে অতটাও সহজ হবে না। এখন এরা দুজন তাদের 100% শক্তি ব্যবহার করে দৌড়াতে শুরু করে। একইভাবে নরখাদক মানুষগুলো তাদের পিছন পিছন এগোতে শুরু করে দেয়। স্যাম এবং ব্রিক্স ব্রিজে পৌঁছে বড় বড় লাফ দিয়ে সেই ভয়ানক ব্রিজের গ্যাপগুলো পার করে ফেলে এবং তাদের কাছে থাকা ডাইনামাইটগুলো আগুন ধরিয়ে ব্লাস্ট করার জন্য রেডি করে ফেলে এবং সেগুলো ব্রিজের সেই বড় ফাঁকা জায়গার মাঝখানে রেখে ওপারে চলে যায়। কিন্তু সমস্যা হলো এখানকার ঠান্ডা এতটাই বেশি যার ফলে ডাইনামাইটের আগুন নিভে যায়। ব্রিক্স প্ল্যান করে সে পুনরায় আরও একটি ডাইনামাইট সেট করবে, কিন্তু স্যাম তেমনটা মনে করে না। সে বলে আমাদের কাছে খুব বেশি সময় নেই, আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। ব্রিক্স তাকে বোঝায় তারা পালালেও যদি এই ব্রিজ তারা ধ্বংস না করে তবে এই নরখাদক মানুষগুলো তাদের কলোনিতে পৌঁছে যাবে, কারণ এটাই একমাত্র রাস্তা কলোনিতে পৌঁছানোর। অন্যদিকে নরখাদক মানুষগুলো ব্রিজের কাছে চলে আসে এবং তাদের মধ্যে কিছুজন সেই ব্রিজের বড় ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। এদিকে ব্রিক্স দ্বিতীয় ডাইনামাইটটাও আগুন ধরিয়ে ফেলে এবং তার কাছে আসা নরখাদক মানুষগুলোকে তার হাতের অস্ত্র দিয়ে সজোরে আঘাত করতে শুরু করে দেয়। কিন্তু এসব করতে গিয়ে সে ডাইনামাইটটা আর ছুটতে পারে না এবং একাধিক নরখাদক মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ডাইনামাইট যখন ব্লাস্ট হয় ব্রিক্স সমেত একাধিক নরখাদক মানুষ এখানেই মারা যায় এবং ব্রিজে এক বড় মাপের গ্যাপ তৈরি হয়ে যায়। কিন্তু এত কিছু করার পরও এই নরখাদক মানুষদের লিডারের এখনো মৃত্যু হয়নি, সে এখনো বেঁচে রয়েছে। একইভাবে সে লক্ষ্য করে ব্রিজের ওপারে স্যাম দাঁড়িয়ে রয়েছে। স্যাম বুঝতে পারে এখান থেকে তাকে এখনই পালাতে হবে, তাই সে সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে এবং ওয়েদার মেশিনের ওপর দিয়ে সে একটার সময় তার কলোনির কাছাকাছি পৌঁছে যায়। অন্যদিকে কলোনি 7-এ মেসন সেই বিবাহিত দম্পতিকে বন্দুক দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ডেক্সটার তাকে এমনটা করতে মানা করে, কিন্তু মেসন তার কথা শোনে না, সেই মহিলাটাকে গুলি করে মেরে ফেলে। এখন এর মধ্যে কাই, যাকে ব্রিক্স দায়িত্ব দিয়েছিল, সে বন্দুক নিয়ে মেসনের দিকে এগিয়ে আসে, কারণ ব্রিক্স তাকে জানিয়েছিল মেসন যদি কোনো বেআইনি কাজ করে তবে সে এর বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারবে। এখন এই কথা কাটাকাটির মাঝে তারা পিছন থেকে স্যামের চিৎকার শুনতে পায়। কাই সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যায় এবং এই সুযোগে ডেক্সটার পালিয়ে যায়। কিন্তু কাই যখন স্যামের কাছে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মেসন তার উপর আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। স্যামের যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে তার সামনে দুজন মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং তাকে জানাচ্ছে তুমি এখানে সম্পূর্ণ সুরক্ষিত আছো, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আসলে সে বর্তমানে কলোনি 7-এ রয়েছে। এখন গ্রেডনের বাবা স্যামকে গ্রেডনের সম্বন্ধে জিজ্ঞাসা করে। স্যাম এক কথায় জানিয়ে দেয় গ্রেডন এবং ব্রিক্স দুজনেই মারা গেছে। এখন এই খবর যখন মেসন জানতে পারে সে সঙ্গে সঙ্গে এই কলোনির লিডার কাইকে সরিয়ে সে নিজে লিডার হয়ে যায়। একইভাবে স্যাম তাকে জানায় কলোনি 5-এ আসলে কি ঘটছে এবং সেই নরখাদক মানুষগুলো তাদেরকে কিভাবে মেরে ফেলতে চেয়েছে, কিন্তু মেসন এই কথা বিশ্বাস করে না। সে হেসে উড়িয়ে দেয় এবং এখান থেকে চলে যায়। কিন্তু যাবার সময় একটি বাচ্চা ছেলে মেসনকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় এবং এই সুযোগে সে তার পকেট থেকে চাবিটা চুরি করে নেয়। আসলে স্যাম এখানে বন্দি অবস্থায় রয়েছে, তাই তাকে ছাড়াতে হলেই এই চাবিটা খুবই জরুরি। এখন বাচ্চাটি স্যামকে চাবি দিয়ে দেয়। অন্যদিকে ভিক্টর এবং মেসন দূরবীন দিয়ে চারিদিকটা চেক করে স্যামের কথা আসলে সত্যি কিনা, কিন্তু তারা লক্ষ্য করে কোনো নরখাদক আশেপাশে নেই। এমনকি এরপর তারা কম্পিউটারের সিসিটিভি ফুটেজগুলো চেক করে
কিন্তু সেখানেও তারা কোনো রকম নরখাদক মানুষকে দেখতে পায় না। তাই তারা বিশ্বাস করে নেয় স্যামের কথা একদম মিথ্যে। এখন এর মধ্যে মেসনের এক সহযোগী যার নাম রেনল্ড, সে মেসনের কাছে আসে এবং তাকে জানায় ইতিমধ্যে তাদের বন্দি রুম থেকে স্যাম পালিয়েছে। অন্যদিকে স্যাম কায়ের রুমে চলে যায়, যেখানে সে লক্ষ্য করে কাই তার মতোই বন্দি অবস্থায় রয়েছে। তাই সে তাকে সঙ্গে সঙ্গে মুক্ত করে এবং কম্পিউটার রুমে চলে যায়। স্যাম প্রথমে কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে সেই লোকেশনটা খুঁজে বের করে যেখানে ওয়েদার মেশিন সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে এবং আবহাওয়া ঠান্ডা নয় বরং গরম রয়েছে। স্যাম সঙ্গে সঙ্গে বেশ কিছু বীজ এবং খাবার তার সাথে নিয়ে নেয় এবং সেই লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিন্তু এই কলোনি থেকে বেরোনোর আগেই মেসনের টিম তাকে ধরে ফেলে এবং এক কথায় জানায় তারা এখান থেকে পালাতে পারবে না। কিন্তু সেই মুহূর্তে তাদের কলোনির বাইরের অংশ দিয়ে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। তারা সঙ্গে সঙ্গে আরও একবার সিসিটিভি রুমে যায় এবং লক্ষ্য করে এরা আর কেউ নয়, স্বয়ং সেই নরখাদক মানুষগুলো। আর তারা সেই সব কাজগুলো করছে যেগুলো কিনা খুবই ভয়ানক। যেমন এই নরখাদক মানুষগুলো লিডার ডেক্সটারের মাথাটা অর্ধেক করে তাদের ক্যামেরার সামনে নিয়ে আসে। এখন এই সব দেখে মেসন ভালোভাবে বুঝতে পারে স্যাম যা যা বলেছিল সবকিছু সত্যি। তাই সে স্যামকে তাদের দলের হয়ে লড়াই করতে বলে এবং মেসন প্রত্যেকের হাতে একটি করে বন্দুক ধরিয়ে দেয় যাতে তারা এই নরখাদক মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে। এরপর এই পুরো টিম এই কলোনির একটি সুরক্ষিত ভল্টে প্রবেশ করে। কিন্তু একজন মেম্বার অনুভব করে এই ভল্টের উপর দিয়ে একাধিক মানুষ দৌড়াচ্ছে, অর্থাৎ এরা আর কেউ নয়, স্বয়ং সেই নরখাদক মানুষগুলো। এখন এই পুরো টিম ভল্টের ভিতরে নরখাদক মানুষগুলোর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেই মুহূর্তে তাদের ভল্টের লাইট বন্ধ হয়ে যায়। যদিও ভাগ্য ভালো থাকে লাইটটি পুনরায় চলে আসে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সামনের দরজাটা অটোমেটিক খুলে যায়। মেসনের পুরো টিম মনে করে নরখাদক মানুষগুলো হয়তো চলে এসছে, কিন্তু দরজা খোলা সত্ত্বেও কেউ এখানে প্রবেশ করে না, বরং কিছু মুহূর্তের মধ্যেই সেই নরখাদক মানুষগুলো তাদের পিছন থেকে দেওয়াল ভেঙে প্রবেশ করে, যার ফলে কুপার সেখানেই মারা যায়। এরপর সেই ভয়ানক মানুষগুলো মেসনের পুরো টিমের উপর অ্যাটাক করে, কিন্তু ভাগ্য ভালো থাকে সেই বাচ্চাটি তার আগেই দরজাটা বন্ধ করে দেয়। অন্যদিকে মেসন এবং স্যাম ভালোভাবে বুঝতে পারে তারা বেশ বড়সড় বিপদে পড়ে গেছে, কারণ তাদের চারপাশে সেই ভয়ানক মানুষগুলো রয়েছে এবং তাদের হাঁটা চলার শব্দ তারা ভালোভাবে শুনতে পারছে। এখন এর মধ্যে বেশ কিছু নরখাদক মানুষ তাদের উপর অ্যাটাক করে, তারাও তাদের বন্দুক দিয়ে তাদেরকে মেরে ফেলে। কিন্তু এই বিপদ এখানে শেষ হয় না, বরং তার চাইতেও আরো বেশি ভয়ানক মানুষ এই ভেন্টের মধ্যে ঢুকে পড়ে। এখন গ্রেডনের বাবা এই নরখাদক মানুষদের লিডারের সাথে লড়াই করার প্ল্যান বানায় এবং স্যাম বাকি মেম্বারদেরকে এখান থেকে সুরক্ষিতভাবে নিয়ে যাবার চেষ্টা করে। এখন এই ভয়ানক মানুষদের লিডার খুব সহজেই গ্রেডনের বাবাকে মেরে ফেলে। অন্যদিকে মেসন একটি সুরক্ষিত রুমে প্রবেশ করে, কিন্তু স্যাম এবং কাই সেখানে ঢুকবে তার আগে সে সেখানকার দরজাটা বন্ধ করে দেয়। এখন সেই রুমের ভিতরে অন্য একটি মহিলা থাকে যে কিনা এটা ভালোভাবে বুঝতে পারে স্যাম এবং কাই কতটা বিপদে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে মেসনকে তার বন্দুক দিয়ে সজোরে আঘাত করে এবং দরজাটা খুলে দেয় যাতে তারা ঢুকতে পারে, যার ফলে তারা দুজনেই নরখাদক মানুষগুলো আসার আগে এই রুমে সুরক্ষিতভাবে প্রবেশ করে যায়। কিন্তু সমস্যা হলো এই দরজাটা খুব একটা শক্তিশালী নয়, অর্থাৎ এটা যখন তখন ধাক্কা দিলেই ভেঙে যেতে পারে। তাই স্যাম পাশে থাকা একটি ভেন্টিলেটর খুলে তার মধ্যে দিয়ে এগিয়ে যায়, কিন্তু এখানে সে মেসনকে ঢুকতে দেয় না, বরং সে তাকে একটি বন্দুক দিয়ে জানায় তার জীবন এই বন্দুকের গুলির উপর নির্ভর করছে। আর এই বলে সে চলে যায়। এই সব কিছুর পর মেসন লক্ষ্য করে সেই নরখাদক মানুষগুলো তার সামনে চলে এসছে। সে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা গ্যাস সিলিন্ডার লক্ষ্য করে গুলি করে, যার ফলে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং রুমে থাকা প্রত্যেকেই সেখানে মারা যায়। শুধুমাত্র এই ভয়ানক মানুষদের লিডার বেঁচে যায় আর সে কোনো রকমে সেই ভেন্টিলেটরে প্রবেশ করে যায়। সে প্রথমেই স্যামের সাথে ফাইট শুরু করে দেয় আর এভাবেই ফাইট করতে করতে তারা ভেন্টিলেটরের পাইপ দিয়ে অন্য একটি রুমে চলে যায়। এখন সেই লিডার স্যামকে ইচ্ছে মতো মারধর করে এবং তাকে চিরজীবনের মতো মেরে ফেলবে। ঠিক তখনই স্যাম তার 100% শক্তি ব্যবহার করে তার পাশে থাকা একটি চাকু দিয়ে সেই লিডারকে সজোরে আঘাত করে এবং তারপর একটি লোহার রড দিয়ে তাকে ইচ্ছে মতো মারধর করে যায় এবং একটা সময় সে সেই লিডারের গলা কেটে ফেলে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এখন বেঁচে থাকা মেম্বাররা কোনো রকমে এই কলোনি 7 থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে দাঁড়িয়ে তারা লক্ষ্য করে তাদের সেই কলোনি 7 আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু তারা ভালোভাবে জানে এইসবে মায়া দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এটা এমন একটা জায়গা যেখানে তাদের বিপদ ছাড়া আর কিছুই নেই। তাই তারা সোজা সেই লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় যেখানে ওয়েদার মেশিন এখনো ঠিকঠাক রয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ ফর ইউ।